অনেক চিন্তায় ছিলাম যে আমি মহামারী আক্রান্ত হচ্ছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকল বাবা মাই তো চাই সন্তান সুস্থ থাকুক। হামের উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 974, 30 উপজেলায় টিকাদান শুরু, পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা, 3রা মে থেকে চলবে সারা দেশে। জ্বালানি তেলের জন্য পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকের, ভৈরবে ফুয়েল কার্ডে তেল বিক্রি শুরু, 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও একটি জাহাজ। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে যুবক গ্রেফতার, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এআই জেনারেটেড ছবি ব্যবহারে অপকর্ম বলছে পুলিশ। চুরি গেছে সিগন্যাল বক্স, সংযোগ কেবল, বিকল আধুনিক ইন্টারলক সিস্টেম ভেঙে পড়েছে, পদ্মা সেতু রেল প্রকল্পের সংকেত ব্যবস্থাপনা, যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। এবং 1000 কোটি টাকা ব্যয়ে বগুড়ায় নদী পুনঃখনন ও তীর রক্ষা প্রকল্প, করতোয়া, ইছামতি ও গজারিয়ায় ফিরবে পানির স্বাভাবিক প্রবাহ, সেচ সুবিধা নিশ্চিতের পাশাপাশি ভাঙন রোধের আশা। বাংলার সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে নতুন 974 জনকে ভর্তি করা হয়েছে। প্রাদুর্ভাব মোকাবিলায় 18 জেলার 30 উপজেলায় শুরু হয়েছে টিকাদান, পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। অসুস্থদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। স্বাস্থ্যমন্ত্রী জানান, 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ, বরিশাল সিটিতে টিকাদান শুরু হবে, বাকি সব এলাকায় 3রা মে থেকে একযোগে চলবে ক্যাম্পেইন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে টিকা পাওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন তারা। এতদিন অনেক চিন্তায় ছিলাম যে আমি মহামারী আক্রান্ত হচ্ছে, তো এই জন্য আজকে দেওয়ার পরে অনেক হ্যাপি লাগছে। বাচ্চাদের হাম হয় হয়তো হইতে পারে, এই জন্য আগে সতর্ক থাকা ভালো। দিলাম হয়তো পরবর্তীতে যাতে না সমস্যা হয় এই জন্য। কার্যকরের ব্যাপারটা হচ্ছে কি, এটা তো আমরা জানি না, জানে মনে করেন যারা বানাইছে তারা, তবে আমরা তো বিশ্বাসের উপরে আইছি। ঢাকায় যে পরিমাণ হয় বাচ্চা দেখতেছি সংবাদ পাচ্ছি মারা যাচ্ছে, এটা আসলে আমাদের মায়েদের মধ্যে একটা প্রচুর ভয় কাজ করতেছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, অতীতের সরকারের ভুল ব্যবস্থাপনার কারণেই হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে। মিজেলস রেবেলা এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম নয়। এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। মন্ত্রী জানান, আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা দেয়া হবে। এরপর সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু হবে 3রা মে থেকে। 12 এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাসের শিশুরা, আর অসুস্থ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে প্রথম দিনের টিকাদান কর্মসূচিতে অভিভাবকদের দীর্ঘ লাইন দেখা যায়। সরকার দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করায় স্বস্তি প্রকাশ করেন তারা। চলতি বছরই হামজনিত শিশু মৃত্যু শূন্যে নামিয়ে আনার আশ্বাস সংশ্লিষ্টদের। কোলে ছোট্ট শিশু, টিকা দেওয়ার লাইনে দীর্ঘ অপেক্ষা অভিভাবকদের। সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশেষ টিকাদানের মাধ্যমে সন্তানকে সুরক্ষিত রাখার চেষ্টা অভিভাবকদের।
জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রমে স্বস্তি জানিয়েছেন অভিভাবকরা। আর নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার আশা স্বাস্থ্য বিভাগের। সকল বাবা মাই তো চাই সন্তান সুস্থ থাকুক। বাচ্চাদের হলে যে সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো আর হবে না। রোববার সকাল থেকে সারা দেশে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রাথমিকভাবে 18 জেলার ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দেওয়া হয় টিকা। আর যাদের শরীরে হামের উপসর্গ রয়েছে তাদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। হাম প্রতিরোধে অভিভাবকদের সহযোগিতা চেয়ে উদ্বিগ্ন না হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সবার মাধ্যমেই আমরা চাই এই এমার্জেন্সি যে মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন যেটা এটাকে সফল করার। টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য সচিব জানান, আপাতত কোনো ধরনের টিকার সংকট নেই। দ্রুত পদক্ষেপের কারণে টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয় বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। ইউনিসেফ থেকে যে টিকাগুলো কিনেছি আমরা ওইটা দিয়ে আমরা এখন দ্রুত সংক্রমণ প্রতিরোধে আমরা ইউনিসেফের সহায়তায় গ্যাবি থেকে এখন টিকাগুলো সরবরাহ নিচ্ছি। আমরা কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনগুলোতেও এই কর্মসূচি শুরু করব। ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারে হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, চলতি বছরে হামজনিত শিশুর মৃত্যু শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। 2026 সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনতে রাজশাহী, বরিশাল, বরগুনা সহ দেশে বেড়েই চলছে হামের সংক্রমণ। রোববারও বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেলে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আসলে ভালো কোনো তথ্য নেই হাতে দেবার মতো, কেননা গত 24 ঘন্টায় 5 জন শিশু মারা গেছে রাজশাহী অঞ্চলে হামে আক্রান্ত হয়ে। এর ভেতরে 2 জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে আর 3 জন বেসরকারি সিডিএম হাসপাতালে। যে 5 জন মারা গেছে এই 5 জনের ভেতরে 4 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে এবং 1 জনের বাড়ি নাটোরে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত মোট মৃত শিশুর সংখ্যা 40 এবং এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছে 125 শিশু, যারা হাসপাতালের বেডে আসলে বলা চলে যে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখানে আইসিইউ সক্ষমতা বাড়ানো হয়েছে। আইসিইউতে 12টি বেড ছিল, সেটি আরো 6টি বাড়ানো হয়েছে। যেটি বলছিলাম যে 125 জন শিশু এই মুহূর্তে ভর্তি রয়েছে এবং মোট 391 জন এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে এই হাসপাতাল থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত। আমরা এখানে সকালে ঠিক দুপুর 12:30টার দিকে এখানে ব্রিফিং হয়েছে এবং সেখানে ডক্টর জানিয়েছেন যে তারা সব ধরনের প্রস্তুতি এখানে নিয়ে রেখেছেন এবং যাতে হামের উপসর্গ নিয়ে কোনো শিশু এখানে আসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয় সে ব্যবস্থাটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখছেন। এছাড়া জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক, আরও ঊর্ধ্বতন যারা রয়েছেন তারাও ব্যাপারটি নজরদারির মধ্যে রেখেছেন। আর বলে রাখি, আজ থেকে গোদাগাড়ী উপজেলায় হামের টিকা দেওয়া শুরু হয়েছে এবং সেখানকার 9টি ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রে হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে, যেটি আগামীকালও চলবে। বলা চলে এখনো পর্যন্ত রাজশাহী অঞ্চলে হামের যে সংক্রমণ এবং মৃত্যু হার সেটি আসলে খুবই ঊর্ধ্বমুখী এবং খুবই আশঙ্কাজনক। শুধু যে শিশুরাই আক্রান্ত হচ্ছে তা না, আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানে প্রাপ্তবয়স্ক 7 জন রয়েছেন যারা হামে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ হামে আক্রান্ত কোনো ব্যক্তি বা শিশুর সহচর্যে আসলে কমপক্ষে 18 থেকে 20 জন আক্রান্ত হতে পারে। ডাক্তাররা এই ধরনের সচেতনতামূলক কথা প্রচার করছেন এবং বলছেন যে হামের উপসর্গ দেখা দিলে তাকে আসলে অন্যান্য মানুষের কাছ থেকে বা অন্যান্য শিশুর কাছ থেকে আলাদা করে রাখতে। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 2 জন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে 3 জন, এই নিয়ে মোট 5 জন মারা গেছে। আর মোট মৃতের সংখ্যা 45 জন এই রাজশাহী অঞ্চলে। এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। জ্বালানি তেলের জন্য হাহাকার আজও, ঘন্টার পর ঘন্টা পাম্পে পাম্পে অপেক্ষা গ্রাহকের। সরবরাহ স্বাভাবিক রয়েছে এমন আশ্বাসের পরও সারা দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এদিকে মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে মাসখানেক ধরে ভুগছে দেশবাসী। জেলায় জেলায় ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে দুর্ভোগের চিত্র।
ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দেখা যায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। অপেক্ষমান চালকদের তীব্র তাপদাহে পড়তে হয় চরম ভোগান্তিতে। ভৈরবে রোববার থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্সধারীরাই কেবল পাচ্ছেন ফুয়েল কার্ডের সুবিধা। ফুয়েল কার্ড না থাকার কারণে পাম্পে তেল দিচ্ছে না। ফুয়েল কার্ড লাগবে, এর আগে কোনো খবরও পাইছি না, আর আমাদের তো ফুয়েল কার্ড হয় না। নওগাঁয় অভিযোগ উঠেছে পাম্পে তেল সংগ্রহ করে গ্রামের বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রির। এদিকে রাঙামাটিতে কৃষিকাজের জন্য তেল না পাওয়ার অভিযোগ কৃষকদের। তবে কৃষি কর্মকর্তা জানান, কৃষি কার্ড ব্যবস্থা চালু হওয়ায় এর মাধ্যমে সঠিক কৃষকদের যাচাই বাছাই করে পাম্পে দেওয়া হচ্ছে তেল। আমি অনেক জগরাতে ঘরে তেল পাইছি। কৃষি কার্ডের উপর কয় লিটার তেল দেওয়া হচ্ছে এটা তারিখ উল্লেখ করে আমরা এইভাবে কৃষকদেরকে আমরা ডিজেল সরবরাহ করতেছি। এদিকে অপেক্ষমান থাকা চালকদের তীব্র তাপদাহে কষ্ট কিছুটা লাঘবে বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। সিরিয়াল দিছি, তো এ পর্যন্ত আমি কোনো পানিও খাইনি বা অন্য কোনো খাবারও খাইনি। এটা পেয়ে সত্যি খুব ভালো লাগতেছে। দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে তারা কষ্ট পাচ্ছে, একই সাথে হচ্ছে যে এখানে অসুস্থ হয়ে যাচ্ছে। এজন্য আমরা জেলা ছাত্র দলের পক্ষ থেকে সামান্যতম আমরা তাদের জন্য পানি এবং স্যালাইনের ব্যবস্থা করেছি। এরই মধ্যে রোববার দুপুরে মালয়েশিয়া থেকে আমদানি করা 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ফেরে জাহাজ সানগ্যাং ফাজিয়ান। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। চট্টগ্রামের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ডিলারকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 12 কেজির গ্যাস সিলিন্ডারের খুচরা মূল্য 1,728 টাকা হলেও বাকলিয়া এলাকার একটি ডিলারে প্রায় 150 টাকা বেশি দামে বিক্রির প্রমাণ মেলে। এর সঙ্গে মূল্য তালিকা না থাকা এবং ক্রয় ভাউচার দেখাতে না পারা সহ নানা নিয়মের অভিযোগে ডিলার জামাল এজেন্সিকে 40,000 টাকা জরিমানা করা হয়। আমরা কিনছি 1850 টাকা, আমরা 1900 টাকা করে বিক্রি করি, এরা 1850 টাকা নিচে বিক্রি করতেছে না। এরা বলতেছে 1850 টাকা হলে আপনাদেরকে মাল দেবো। ড্যামারেজ গোডাউন ভাড়া আর গাড়ি ভাড়া এগুলো অ্যাড করে 1850 সেল করতেছে। বাজারে তো এই বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে বিধায় আমাদের কাছে প্রচুর অভিযোগ আসছে এবং তার প্রেক্ষিতেই আমরা আসলে অভিযান পরিচালনা করেছি। দেখেছি যে ডিলার পয়েন্টেই তারা বর্ধিত মূল্যটা নিচ্ছে। তারা তাদের মতো করে ব্যাখ্যা করছে, কিন্তু আমাদের কাছে ব্যাখ্যাগুলি সন্তোষজনক মনে হয়নি। কোনো ব্যাখ্যাই সন্তোষজনক হবে না যদি এই রেটটা ভায়োলেট করে। 1728 টাকার রেট ভায়োলেট করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে রিয়াদ বিন সেলিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পটিয়া থেকে তাকে আইনের আওতায় আনা হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এআই জেনারেটেড ছবি ব্যবহার করে প্রতারণা করতে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। লায়ন রিয়াদ সেলিম নামে তার ফেসবুক আইডি। সেই আইডি থেকে কখনো সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ছবি দিয়ে পোস্ট করত সে, আবার কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত ও প্রতারিত করত। প্রাথমিকভাবে এইসব ছবি এআই জেনারেটেড বলে ধারণা পুলিশের। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। উচ্চ পর্যায়ে যোগাযোগ করে জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছ থেকে 2 লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এই অভিযোগের ভিত্তিতে পটিয়া থানায় মামলা করলে শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। রোববার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এডিশনাল ডিআইজি। আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এক্ষেত্রে তাকে গ্রেপ্তারের সময় আমরা তার এনআইডি পাই এবং তার মোবাইল নম্বর পাই। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং ঢাকার সাথে যোগাযোগ করে আমরা তার পরিচয় নিশ্চিত হই এবং তাকে রাত অনুমান 2টার দিকে গ্রেপ্তার করতে সমর্থ হই। আসামি রিয়াদ সেলিমের বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। মারামারির ঘটনায় গ্রেফতার এড়াতে পুরুষ শূন্য গ্রাম। মাদারীপুরে অনৈতিক সুবিধা নিয়ে মামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, তদন্ত করে ব্যবস্থা বলছে পুলিশ। ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সিগন্যাল ব্যবস্থাপনা। কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যাধুনিক সিগন্যাল সামগ্রী চুরি হয়ে যাওয়ায় পুরানো পদ্ধতিতে চলছে ট্রেন। এতে কমেছে গতি। যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রেল কর্মীদের। সংশ্লিষ্টরা বলছেন, চুরি রোধ করা না গেলে বড় হুমকির মুখে পড়বে সার্বিক ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ বলছে, সক্ষমতা না থাকায় ব্যর্থ তারা। নাজমুস সালেহের প্রতিবেদন।
তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। চালককে জরুরি বার্তা দিতে সবুজ পতাকা নাড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা পয়েন্টসম্যানের। হাতে লোহার রিংয়ে বাঁধা সেই জরুরি বার্তা। এমন দৃশ্য স্মরণ করিয়ে দেয় ব্রিটিশ আমলে রেল পরিচালন ব্যবস্থাকে। শত বছরের পুরানো সেই পদ্ধতি যেন ফিরে এসেছে পদ্মা সেতু রেল সংযোগ রুটে। সিগন্যালের মালামাল চুরি হওয়ার জন্য রোদ বৃষ্টি ঝড় এটার মাঝেও এটা দিতে হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবহার করা হয়েছে দেশের সর্বাধুনিক সিগন্যাল পদ্ধতি। কিন্তু নিমতলা স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে দেখা যায় কম্পিউটার নিয়ন্ত্রিত ইন্টারলক সিস্টেম পুরোপুরি বিকল। ট্রেনের খবর নিতে হয় মোবাইলে, আর চালকের কাছে দেয়া হয় হাতে লেখা নির্দেশিকা। সিগন্যালের সমস্ত মেকানিজম চুরি হয়ে গেছে, যার ফলে আমাদের কোনো সিগন্যাল হয় না। আমরা এখন কোনো ক্রসিংও করতে পারি না, শুধু এক লাইনে গাড়ি চলে। এই রুটে রেল লাইনের পাশে বসানো সব সিগন্যাল বক্স চুরি হয়ে গেছে। এমনকি চুরি হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলাচলের খবর রেল কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার সরঞ্জামও। ফলে সিগন্যাল সংশ্লিষ্টদের একমাত্র ভরসা এখন মোবাইল। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চলাচলের পথ নির্ণয় করেন পয়েন্টসম্যান। এতে ট্রেনের গতি কমার পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা ট্রেন চালকদের। ম্যানুয়ালি পয়েন্ট সেট করে ওটা ভুল ভ্রান্তি বেশি হয়, আর যদি সিবিআই হয় তখন পয়েন্ট রং হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। রেল কর্মকর্তারা বলছেন চুরি ঠেকানো না গেলে অচিরেই হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। যদি চুরি রোধ করা না যায়, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠিন পদক্ষেপে না যায়, তাহলে ভবিষ্যতে হয়তোবা এই জনগুরুত্বপূর্ণ একটি অঞ্চলের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। যদিও রেল পুলিশের দাবি সক্ষমতার অভাব ও নানা সীমাবদ্ধতায় বরাবরই ব্যর্থ তারা। আমাদের জনবল যদি আরো বেশি থাকতো বা লজিস্টিক সাপোর্ট যদি আরো বেশি থাকতো, তাহলে আমরা ওই যে 24 আওয়ার্স কিন্তু আমরা ওই যে পেট্রোলিং দিতে পারতাম। রেলের মাঠ কর্মীরা বলছেন নিরাপত্তা কর্মীদের উদাসীনতার কারণে প্রতিদিনই চুরি হচ্ছে মূল্যবান সব সিগন্যাল সামগ্রী। ফলে একেবারে বিকল হয়ে পড়েছে এই লাইনের সিগন্যাল সিস্টেম। দ্রুত যদি চুরি বন্ধে কার্যকর উদ্যোগ না নেওয়া যায়, তাহলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা বলে শঙ্কা তাদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। ভোট নিয়ে কারচুপি বা 2 নম্বরে চিন্তা না করার হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে এবং কোনো অনিয়ম বরদাস্ত করবে না। বগুড়া 6 উপনির্বাচন উপলক্ষে সকালে মতবিনিময় সভায় এ কথা বলেন ইসি। সভায় আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার বলেন, অবৈধ ও হারানো অস্ত্র বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। বর্তমানে 4 শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে, যা উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র কিন্তু আমাদের হারানো আছে, প্রায় 4 শতাধিক শুধু পিস্তলই হারানো আছে। কোনো দুষ্ট লোক যদি এগুলোর অপব্যবহার করার কোনো চিন্তাও মাথায় করে, সেটা যেন ওই চিন্তা পর্যন্তই শেষ থাকে। আপনাদের উপস্থিতি, আপনাদের কার্যক্রম যেন তাদেরকে প্রতিহত করে, যেটা আমরা করতে সক্ষম হয়েছি। মাদারীপুরে একটি মারামারির ঘটনায় 3টি মামলা হওয়ায় প্রায় পুরুষশূন্য পুরো গ্রাম। ভুক্তভোগীদের দাবি, হামলার ঘটনায় মামলা হলে প্রতিপক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে কোনো তদন্ত ছাড়াই 8 দিন পর আরেকটি মামলা নেয় পুলিশ। এছাড়া পরে 71 বছর বয়সী বৃদ্ধাকে আদালতে হাজির করে আরও একটি মামলা করে প্রতিপক্ষ। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পুলিশ বলছে, তদন্ত করেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। একটি মারামারির ঘটনায় থানা ও আদালতে পাল্টাপাল্টি 3টি মামলা। দুটিরই বাদী বয়স্ক 2 বৃদ্ধা। মামলার পর পুরুষশূন্য পুরো এলাকা। 15 বছর আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পোড়াগাছা এলাকার জলিল মাতুব্বরের মেয়ে মুক্তা আক্তারের সঙ্গে বিয়ে হয় মাদারীপুর সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের হারুন মোল্লার ছেলে সোহেল মোল্লার। পারিবারিক কলহের জেরে 1 বছর ধরে মুক্তার সঙ্গে যোগাযোগ নেই শ্বশুরবাড়ির লোকজনের। এরই মধ্যে গোপনে সোহেল আরেকটি বিয়ে করে বিদেশ চলে যায়, এমন খবরে মুক্তার মামা বাতেন মাতুব্বর সহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে 24 মার্চ রাতে সোহেলের পরিবারের কাছে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সোহেলের নানা আজাহার মাতুব্বর লোকজন নিয়ে মুক্তার পরিবারের ওপর হামলা চালায়। আহত হয় 4 জন।
এই ঘটনায় মুক্তার মামা বাদী হয়ে আজাহার সহ 17 জনের নামে থানায় মামলা করেন। মাইনুল নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এরই জেরে 29 মার্চ আদালতে আজাহারের স্ত্রী হাসিয়া বেগম বাদী হয়ে বাতেন সহ 12 জনের নামে মামলা করেন। পরে 1 এপ্রিল ওই এলাকার মৃত নূর মাতবরের স্ত্রী মালেকা বেগমকে বাদী করে থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করে ঘটনার 8 দিন পর থানায় মামলা করে প্রতিপক্ষ। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় ভুক্তভোগীরা। পুলিশ আমাদের মামলা নিছে, কিন্তু পুলিশ আমাদের কোনো কাজ ওভাবে আগায় নাই। আর ওনারা হয়তো বা বেআইনি ভাবে টাকা পয়সা দিয়ে হয়তো পুলিশের হাত করছে। পুলিশে কোনো তদন্ত নেয় নাই, কোনো কিছু নেয় নাই, মামলা হয়ে গেছে। ঘরে কোনো একটা পুরুষ নেই, কিছু নেই, খালি মহিলারই আছে না। আর তারা আমাদের নামে মিথ্যে মামলা দিচ্ছে যে হ্যাঁ তাদের বাড়িতে বম ফেলাইছি, এইটা ফেলাইছি, ওইটা ফেলাইছি। তবে পরের দুটি মামলার বাদী ও তাদের পরিবারের সদস্যদের দাবি, প্রথম মামলায় আসামি গ্রেপ্তারের পর আতঙ্কে বাধ্য হয়ে মামলা করেছেন তারা। অসুস্থ ছিলাম আমি, এই জন্য গেছি 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পর যখন আমার বাগনাটারা ধরে নিয়ে গেছে, তারপরে আমরা শুরু করছি মামলা করা। পুলিশ বলছে পাল্টাপাল্টি মামলায় নির্দোষ কাউকে হয়রানি করা হচ্ছে না। তদন্ত করে আদালতে দেয়া হবে অভিযোগপত্র। এই মামলাগুলো আমরা যথাযথ গুরুত্বের সাথে তদন্ত করব এবং ক্ষতিগ্রস্ত যেন সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন বিচার থেকে বঞ্চিত না হয়। এই ঘটনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ গণমাধ্যমে কথা বলতে রাজি নন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময় আরও থাকছে। হুগলি হাওড়ের বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি। হবিগঞ্জে তলিয়ে গেছে 300 একর ধান ক্ষেত। চরম উৎকণ্ঠায় কৃষক। সুনামগঞ্জের স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা কাঠামো মেরামত। নারায়ণগঞ্জে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। সকালে সিদ্ধিরগঞ্জের সিমরাইল মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক এবং জনপদ বিভাগ। স্থানীয়রা জানান, যুবদল নেতা রিয়াজুল ইসলাম, রতন ও রানা সহ 10 থেকে 15 জনের একটি দল আধিপত্য বিস্তার নিয়ে মহড়া শুরু করে। এক পর্যায়ে মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাদেরের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে অভিযানে অন্তত 500 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে এক শিশুসহ 4 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় 12 বছরের ফাহিম সহ আরও 4 জন আহত হন। এ ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এছাড়া একজনের বাসা থেকে একটি শর্টগান, 2টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। কুমিল্লায় দাঁড়িয়ে থাকা 3টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের আকাশে কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে এসে 3টি বাসে আগুন জ্বলতে দেখেন পরিবহন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের আগে কয়েকজন মাদকসেবীকে বাস থেকে বেরিয়ে যেতে দেখেছেন তারা। মাদক সেবনের পর বাসে আগুন লাগাতে পারে বলে ধারণা স্থানীয়দের। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ভাগিনার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে মহেশপুরের বাগান মাঠ গ্রামে নিজ জমিতে কীটনাশক স্প্রে করছিলেন কৃষক রফিকুল সরকার। এ সময় সেচ পাম্পে ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হন তিনি। পাশের জমিতে থাকা ভাগিনা নূর আলম বাবু মামাকে উদ্ধারে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। এতে ঘটনাস্থলে মামা ভাগিনার মৃত্যু হয়। সুনামগঞ্জের সরকারি প্রকল্পের নামে অবৈধ মাটি উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। দুপুরে রঙ্গারচর ও চাঁদপুর গ্রামবাসীর আয়োজনে সদর উপজেলার চাঁদপুর নদীর পাড়ে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, সরকারি প্রকল্পের নামে ড্রেজার দিয়ে দিনে রাতে মাটি উত্তোলন করায় ফসলি জমি, বসতভিটা হুমকির মধ্যে পড়েছে। অনেকের ফসলি জমি ভাঙনে বিলীন হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবি জানান ভুক্তভোগীরা। ব্রাহ্মণবাড়িয়ায় 5 দিনে 8.25 কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, আখাউড়ার দেবগ্রামে 7 বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত বাড়ি থেকে 2716 পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 2,59,77,000 টাকা। এছাড়া গত 5 দিনে 7,71,72,890 কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি।
চট্টগ্রামের নতুন আইসিইউ ইউনিট চালু করল অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস। দুপুরে নগরের খুলশীতে আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। পরে ইউনিটটি পরিদর্শন করেন তিনি। নতুন ইউনিটে 24টি শয্যা রয়েছে। 4,500 টাকায় আইসিইউ বেড সুবিধা সহ কম খরচে অন্যান্য সুবিধা সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস কর্তৃপক্ষ। হুগলি হাওরের বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি। হবিগঞ্জে তলিয়ে গেছে 300 একর বড় মৌসুমের ধান। এতে চরম উৎকণ্ঠায় কৃষক। এদিকে সুনামগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত করছে গ্রামবাসী। প্রবল বেগে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওরের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। রোববার দুপুরে পানির প্রচণ্ড চাপে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হুগলি হাওরের বাঁধ ভেঙে যায়। দ্রুত গতিতে হাওরের ভেতর ঢুকছে পানি। এতে অন্তত 300 একর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকার আধা পাকা বোরো ফসল তলিয়ে যাওয়ায় চরম উদ্বেগ উৎকণ্ঠায় কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। দ্রুত বাঁধ সংস্কার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। বাইরে গেলে আর 15 দিন থাকলে মনে করেন যে কিছু চাইলে ফাইট বললে আর অথচ কাটটা কিছু না কিছু মানুষে চলতে পারলে। এখন তো চলার মতো না, গরু খাওয়ার মতো না। মানুষ চলে যেমন গরু বলে আমরা অনেক কষ্টে আছে। বন্যা তো অনেক ক্ষতি করে গেছে, দেখেন না পানি আস্তা জমিন যা আছে জনগণের সবটা নিচে গা, গরু বাছুর ফালবার কিনো নাই। এদিকে সুনামগঞ্জে ডাকুয়ার হাওরে জলাবদ্ধতায় হুমকিতে পড়ে কৃষকদের ফসল। পানি নিষ্কাশনে ভাটিতে থাকা মোহনপুর ডাকুয়ার হাওরের বাঁধ কেটে দেয়ায় 420 হেক্টর জমির ফসল হুমকিতে পড়ে। এ ঘটনায় শনিবার দুপুরে গ্রামবাসীদের দুপক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। পরে 144 ধারা জারি করে প্রশাসন। হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত করছেন স্থানীয়রা। মেরন আহমেদ, সময় সংবাদ। হাজার কোটি টাকা ব্যয়ে বগুড়ায় 230 কিলোমিটার নদী পুনঃখনন ও তীর রক্ষা প্রকল্পের কাজ হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে করতোয়া, ইছামতি ও গজরিয়া নদীতে আবারও পানির স্বাভাবিক প্রবাহ ফিরবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের কাজ শেষ হলে সেচ সুবিধা নিশ্চিতের পাশাপাশি রোধ হবে নদী ভাঙন। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। একসময়ের করতোয়ার তীরে গড়ে উঠেছিল হাজারো বছরের পুরনো পুণ্ডনগর সভ্যতা। নদী কেন্দ্রিক গড়ে উঠেছিল এই অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবিকা। তবে দখলে দূষণে সে করতোয়া আজ বিলীন হওয়ার পথে। বগুড়া নদী খনন ও তীর রক্ষায় বিগত সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে জেলার করতোয়া, ইছামতি ও গজরিয়া নদী পুনর্খনন ও তীর রক্ষার প্রকল্প হাতে নেয় সরকার। এটা একটা ড্রেনেজের চেয়েও করুণ অবস্থা চলে আসছে। করতোয়া নদী উন্নয়ন সিস্টেম প্রকল্পের আওতায় থাকছে পুনর্খনন, ভূমি অধিগ্রহণ, নদীটির সংরক্ষণ, স্লোপ প্রোটেকশন, নদীটির রক্ষা এবং বাঁধ নির্মাণ। প্রথমে নদীতে ফুল খনন হবে, এরপরে জাস্ট যেহেতু এখানে পানি ধরে রাখা একটা কনসেপ্ট আমরা নিয়েছি, যার জন্য আমরা 121টি হাম্প তৈরি করব। পরিবেশবাদীরা বলছেন, করতোয়া নদী পুনর্খননের মধ্য দিয়ে এই অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসবে। করতোয়া নদী উন্নয়ন সিস্টেম প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1122 কোটি টাকা। করতোয়া নদী উন্নয়ন নামের এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতিতেও গতি ফিরবে। পাশাপাশি করতোয়া ফিরে আসবে তার আপন রূপে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। বরিশালের ফিলিং স্টেশনে পেট্রোল আনলোড করার সময় তেলবাহী লরিতে আগুন লেগে একটি 3 হুইলার ও মোটরসাইকেল পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায়, বিকেলে গরুনদী উপজেলার আগুলছাড়া রোডের সেন্ট পিটার্স ফিলিং স্টেশনে তেলবাহী লরি থেকে পেট্রোল আনলোড করার সময় বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটিতে থাকা 7000 লিটার পেট্রোল অক্ষত অবস্থায় রয়েছে। এদিকে ঘটনায় ডিজেল চালিত একটি 3 হুইলার ও মোটরসাইকেল পুড়ে গেছে। পঞ্চম 8000 মিটার পর্বত অভিযানে নামছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। এবার লক্ষ্য পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ নেপালের মাকালু। খাড়া ঢাল ও প্রচণ্ড বাতাসের কারণে পর্বতটি বিশেষ পর্বতারোহীদের কাছে। অন্য খেলার মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসে পৃষ্ঠপোষকতায় সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান পর্বতারোহীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস।
বিশ্বে ৮,০০০ মিটার বা তার অধিক উচ্চতার পর্বত আছে ১৪টি। এরই মধ্যে 4টি চূড়া ছুঁয়েছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। এই পর্বতারোহী এবার পাখির চোখ করেছেন পৃথিবীর ৫ম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুকে। এটি বাবরের ৫ম ৮,০০০ মিটার পর্বত অভিযান। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতের উচ্চতা ৮,৪৮৫ মিটার বা ২৭,৮৩৮ ফুট। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানো হয়। এরপর বাবরের হাতে তুলে দেওয়া হয় লাল সবুজের পতাকা। যারা সংবাদকর্মী আছেন এবং মাউন্ট মাকালু চ্যালেঞ্জিং একটি পর্বত। এটি বিশেষ এর খাড়া ঢাল ও প্রচন্ড বাতাসের জন্য। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাবর আলী। এই পর্বতের ক্ষেত্রে কয়েকটা একটু অন্যরকম জিনিস আছে, যেমন এটার বেস ক্যাম্প, যেটা আমরা মূল শিবির বলি, যেখানটায় পর্বতারোহীটা একটু লম্বা সময় থাকে, সেটা একটু অনেক বেশি উচ্চতায় অবস্থিত। সেটা প্রায় ৫,৭০০ মিটার। ৮,০০০ মিটার যেহেতু ডেড জোন, এরকম ক্লাইম্বিংয়ে চান্সেস থাকে 5 স্টিপ করলে আপনি পড়ে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। আর ডেড জোনে ক্লাইম্ব করলে যেটা হয় যে ইউর বডি ইজ ডাইং আসলে স্লোলি। ইচ্ছে ছিল জুনে নাঙ্গা পর্বত, পৃথিবীর ৯ম সর্বোচ্চ পর্বত, পাকিস্তানে যেটা অবস্থা সেটাই যাবার, কিন্তু ওই যে বলছিলাম একটা বাজেটের অপ্রতুলতা। ক্রীড়া ভাতা চালু সরকারের অসাধারণ উদ্যোগ উল্লেখ করে এর ব্যাপ্তি আরও বাড়িয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসকে অন্তর্ভুক্ত করার আহ্বান করেন পর্বত আরোহীরা। এক্সপেক্ট করব গভর্নমেন্টের কাছে যে এটার ব্যাপ্তিটা আরেকটু বাড়িয়ে, যেহেতু অ্যাডভেঞ্চার স্পোর্টস বা এন্ডুরেন্স স্পোর্টস, আমরাও তো আসলে দেশকে প্রতিনিধিত্ব করি, এই জিনিসটাও মেসেজটাও কনভে করার থাকবে, যাতে এন্ডুরেন্স স্পোর্টস বা অ্যাডভেঞ্চার স্পোর্টস এই দিকটাতেও হচ্ছে খানিকটা নজর দেওয়া হয়। বর্তমান সরকার এখন ক্রীড়া ক্ষেত্রকে খুব বেশি ফোকাস করছেন। অলরেডি বেশ কিছু স্পোর্টসম্যানকে পেরোলের আন্ডারে নিয়ে গেছেন, সামনে আরও পেরোলের আন্ডারে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ৭ই এপ্রিল মাউন্ট মাকালু অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাবর। পুরো অভিযানে সময় লাগবে প্রায় ৫০ দিন। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের ২য় কিংবা ৩য় সপ্তাহে চূড়ায় আরোহণ করতে পারেন বলে জানান তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন। সকালে সৈকতের পশ্চিম অংশে জোয়ারের সময় প্রায় ৮ ফুট লম্বা ডলফিনটিকে ভেসে আসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। ধারণা করা হচ্ছে মৃত প্রাণীটি ইরাবতী ডলফিন। এ প্রজাতির ডলফিনের মাথা গোলাকার এবং লম্বা ঠোঁট থাকে না। দক্ষিণ পূর্ব এশিয়ার অগভীর উপকূল এবং বড় নদীতে এদের বসবাস। ডলফিনের ইরাবতী প্রজাতি বিপন্ন হিসেবে চিহ্নিত করা হয়। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামের উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 974। 30 উপজেলায় টিকাদান শুরু। 5-6 থেকে 59 মাসের শিশুরা। 3রা মে থেকে চলবে সারা দেশে। জ্বালানি তেলের জন্য পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকের। ভৈরবে ফুয়েল কার্ডে তেল বিক্রি শুরু। 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও একটি জাহাজ। হুগলি হাওরের বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি। হবিগঞ্জে তলিয়ে গেছে 300 একর ধান ক্ষেত। চরম উৎকণ্ঠায় কৃষক। সুনামগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা কাঠামো মেরামত। এ ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময় নিয়ে, সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। রোজা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গী থাকুন সময়।